প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যে আইনগুলো আছে বিদ্যমান, সেই আইনগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের দেশে আসলে অনেক এন্ডেঞ্জার্ড স্পেসিস আছে, যেগুলোর মধ্যে অনেক বন্যপ্রাণী আছে যেগুলো আসলে বিপন্ন হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে গত ২৯শে জুলাই আমরা বিশ্ব বাঘ দিবস পালন করেছি, এবং আমাদের যে এই যে ন্যাশনাল সিম্বল বা জাতীয় প্রাণী বাঘ, এটিও কিন্তু আসলে বিপন্ন অবস্থায় রয়েছে। আমাদের যে বিভিন্ন যে প্রাণী যেগুলো বিপন্ন অবস্থায় আছে, এগুলো সংরক্ষণে বিদ্যমান কি কি আইন রয়েছে? অনেক বন্য প্রাণী বিলুপ্তর আশঙ্কায় রয়েছে। হ্যাঁ, এটা একটা আছে। এবং আমাদের যে দেশের যেসব আইন আছে এগুলো দিয়ে মোটামুটিভাবে একটা জায়গায় আমরা যেতে পেরেছি। আমাদের এই যে বন্য প্রাণী যে সংরক্ষণ আইন যেটা আছে, এখানটায় যেটা আছে সেটা একটা শিডিউল আছে। জি। এই যে তফসিল ১, এটা হলো আপনার ২০১২ সালের আইন। এই তফসিল আঁকে একটা লিস্ট আছে, এবং যেগুলো আসলে এন্ডেঞ্জার সেগুলাকে একটা লিস্টও করা হয়েছে আলাদাভাবে। আর বাঘ দিবস গেছে ২৯শে জুলাই, এবং ওইটার যে ইতিহাস সেটা হলো ২০১০ সালে এইটা রাশিয়াতে সেন্ট জোহান্সবার্গ, সেখানে একটা টাইগার সামিট হয়। এই টাইগার সামিটেই ঠিক করা হয় যে যেহেতু এটা একটা সামগ্রিক পৃথিবীর ব্যাপার, এটা কোনো দেশের ব্যাপার না, এটা সামগ্রিক ব্যাপার, এবং ইকোলজিক্যাল ব্যালেন্স রাখতে হলে গোটা পৃথিবীটাকে নিয়েই ভাবতে হয়। তো বাঘের উপরে আলাদাভাবে চিন্তা করা হয়েছে এই সামিটে, এবং এটা দেখা গেছে যে ১০০ বছর আগে আমাদের যে স্ট্যাটিস্টিক, প্রায় লাখখানেক বাঘ গোটা পৃথিবীতে ছিল, এবং বর্তমান যে স্ট্যাটিস্টিক সেটা ৫,৫০০ থেকে আমাদের আছে হলো ৫,৬০০ পর্যন্ত আছে আর কি। ৫,৫০০ থেকে ৫,৬০০ মতান্তরে আর কি। আর আমার বাংলাদেশে আছে ১২৪টা থেকে ১২৫টা। ২৪টা বলে অনেকে, অনেকে বলে ২৫টা, এবং এটা একটা সুমারি হয় যে কতগুলা বাঘ আছে। এই যে স্ট্যাটিস্টিক থেকে দেখা যাচ্ছে গোটা পৃথিবীতেই বাঘ মানে প্রায় অনেক কমে আসছে, রেশিও বিপন্ন অবস্থায় রয়েছে। এখানে ভারতেই সবচেয়ে বেশি পরিমাণ বাঘ, ৩,০০০-এর উপরে ওদের কাছে আছে। তো এই যে স্ট্যাটিস্টিক থেকে, এই অবস্থা থেকে বোঝা যায় যে বন্যপ্রাণীকে যদি আমরা সংরক্ষণ না করি আইন দিয়ে, সব কিছু দিয়ে, গোটা পৃথিবীতে একযোগে, তাহলে কিন্তু এটা একটা অন্যদিকে চলে যাবে। ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হবে, ফুড চেইন নষ্ট, এবং আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে যাতে এই এন্ডেঞ্জার্ড স্পেসিসগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। জি, আমরা বিদ্যমান যে আইনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু পরে যাচ্ছি। আপনি একটি স্ট্যাটিস্টিক্স বললেন যে বাংলাদেশে ১২৫টি রয়্যাল বেঙ্গল টাইগার আর আছে বিদ্যমান স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। এই বাঘ বিপন্ন হওয়ার কারণ কি? যদি এটি আইনের সাথে সরাসরি প্রশ্নটি সম্পৃক্ত না, কিন্তু আসলে এটি বিপন্ন হওয়ার কারণ কি কি? এটা হলো আমরা সুন্দরবনকে যেভাবে রাখা উচিত ছিল, আসলে তো ম্যানগ্রোভ এটা, এবং পৃথিবীর সর্বোচ্চ বড় ম্যানগ্রোভ, এবং এখানে কিন্তু আমাদের বাঘগুলো আছে। এটা তো ওই যে সুন্দরবন অঞ্চলটা, যেটা বাগেরহাট, খুলনা, এইটা, এই জায়গা, এই বেল্টটা, এবং ওইটা সমুদ্রের কাছাকাছি, এবং আমরা যে পৃথিবীটাকে উষ্ণ করে তুলছি, এতে কিন্তু পানির ইয়েটাও বেড়েছে, স্তর বেড়েছে। এবং সুন্দরবনে যে যতটুকু সুন্দরবন ছিল সেটা কিন্তু এই পানির স্তরের জন্য, এবং এটা একটা অদ্ভুত পর্যায়ে আছে, যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে। যদি আমরা এই পৃথিবীটাকে আরও ওয়ার্ম করি তাহলে এই অবস্থাটার সৃষ্টি হবে, এটা একটা ব্যাপার। আর হলো মানুষের তৈরি কিছু সমস্যা আছে, যেমন বাঘের প্রজননের জন্য যে গাছ, যে পরিমাণ বন দরকার, যে ঘনত্বের বন দরকার, যে পিসফুল একটা বন দরকার, শান্ত একটা বন দরকার, বাঘের যে প্রজননের ব্যাপারটা আছে, এটাও কিন্তু আমরা নষ্ট করেছি। আমাদের তো এখন এরকমও দেখা যায় যে
রিসোর্টও আছে এই সুন্দরবনের ভেতরে, উপকূলে, হ্যাঁ, হালকা ইয়াতে। তো এই ব্যাপারটা, এবং এখানটাই যে আশেপাশে পায়রা বন্দর নিয়েও কিন্তু অনেক কথা হয়েছিল, খেয়াল আছে বোধহয় আপনার। এটা যখন তৈরি করা হয় তখন এটা নিয়ে অনেক যারা আমাদের পরিবেশবাদীরা আছেন ওনারা ওনাদের কথা বলেছিলেন যে এখানে যদি তোমরা এটা করো তো এটা তো আমাদের বনে ইফেক্ট করবে, এবং এটা ইফেক্ট করা মানেই কিন্তু বাঘকে ইফেক্ট করা বা প্রতিটা প্রাণীকে ইফেক্ট করা। এছাড়াও যেসব ব্যাপার আছে, অন্য ব্যাপার সেটা হলো যে বাঘ এবং মানুষে কিন্তু মাঝে মাঝে আবাসস্থান নিয়ে কাড়াকাড়ি লাগে। তার মানে হলো ওর মধ্যে যারা বাস করে তাদেরও কিন্তু একটা, তারা কিন্তু বাঘ, আমরা প্রায় কিন্তু বিভিন্ন জায়গায় জানতে পারি যে গ্রামে বাঘ গ্রাম চলে থেকে বের হয়ে এসছে। ঘনবসতি এলাকায় বা হ্যাঁ হ্যাঁ, বাঘের বিচরণ দেখা আক্রমণ যায়, করছে, আক্রমণ দেখা যায় মানুষের উপর আক্রমণ তার মানে করছে। আমি বলতে চাচ্ছি যে এই বাঘের সাথে আমরা যতদিন আবাসভূমি নিয়েও কাড়াকাড়ি করব, এবং বাঘকে তখন হত্যা করা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই যে ওই আইনের একটা সুযোগও আছে যে জীবন বিপন্ন হলে তখন, হ্যাঁ, তো এই যে সুযোগগুলা নেই অথবা এভাবে কিল করা হচ্ছে, তো এটাও কিন্তু একটা ব্যাপার যে মানুষকে হয় ওখান থেকে একটা জায়গায় মানে একটা সাবস্টিটিউট একটা জায়গা দিয়ে দেওয়া উচিত। যারা এই বনকে কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ করে তাদেরও দরকার আছে, কিন্তু তাই বলে এই ল্যান্ড শেয়ার করতে হবে বাঘের সাথে, এইটা না। হ্যাঁ, এইগুলো কিন্তু এক একটা ব্যাপার। এবং ওই যে আমি বললাম যে ইন্ডাস্ট্রির ব্যাপার স্যাপার, ওই যে বন্দরের ব্যাপার স্যাপার, এই সব আমাদের বনাঞ্চলকে সংরক্ষিত করতে হবে যদি আমরা বাঘকে রক্ষা করতে চাই। অনেকটা মানুষই তৈরি করেছে এই সমস্যাটা আর কি। জি, এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কারণ হচ্ছে আসলে এই যে আমাদের যে বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন হচ্ছে, এটির অন্যতম কারণ আপনি বলছেন। বাঘ ছাড়াও কিন্তু অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে, আমরা বিশেষ করে হরিণ যদি দেখি, যে অনেক চোরাকারবারীরা আছে যারা হরিণ শিকার করছেন এবং পরবর্তীতে হরিণ শিকার করে হরিণের মাংস, হরিণের চামড়া, শিং পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের সুন্দরবনে হরিণের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে। এটাতে কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা হলো ফুড চেইনটা নষ্ট হচ্ছে। জি, যে কোনো একটা, মানে আমাদের তো ইকোলজিক্যাল ব্যালেন্সটা নির্ভর করে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যোগাযোগ আছে। জি, তার মানে বাঘ তো হরিণ খেয়ে বাঁচে, হরিণ আবার ঘাস খেয়ে বাঁচে, হ্যাঁ, তারা আবার ওই যে ওই একটার সাথে একটা একটা যদি যে কোনো একটাকে ইফেক্ট করলে সব ইফেক্ট হয়ে যাবে, এটা ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এবং সেটাই ঘটছে। আমাদের যে বাংলাদেশ পরিবেশ আইন আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বাংলাদেশে 1995 সালের, এই পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের যাতে ক্ষতিকারক কোনো কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য অনেক বিধান উল্লেখ করা হয়েছে। এই পরিবেশ আইনে প্রাণী সংরক্ষণের বিষয়ে কি কোনো সুনির্দিষ্ট বিধান রয়েছে? বাংলাদেশে প্রায় 4টা আইন আছে যেটা প্রাণী সংরক্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত, একেবারে সরাসরি সম্পৃক্ত। প্রথমটা হলো বন আইন। বনের একটা নিজস্ব আইন আছে। এরপরে আপনি যেটা বললেন যে এটা আবার 1927 সালের বন আইনের কথা বললেন আপনি, 1927, অনেক আগে। এই 1995 সালে হয়েছে আমাদের পরিবেশ আইন। এর সাথে সাথে আরো দুটো আইন আছে। একটা হলো সরাসরি যেটা ইফেক্টেড, সেটা হলো বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন। এইটা আমরা তৈরি করেছি হলো আপনার 2012 সালে। আর একটা আইন আছে যেটা হলো জীব বৈচিত্র্য আইন, সেটা আমরা তৈরি করেছি 2017 সালে। এই 4টা আইনের যে বিষয়, এছাড়াও কিন্তু ছোট ছোট জায়গায় কিছু কিছু আইন পাওয়া যায়। তো মূল বিষয় এই 4টা। এই 4টা দিয়ে আমরা বনকে এবং বনের যত কিছু আপনার জীব আছে, জন্তু আছে, এদেরকে প্রোটেকশন দেই। আর সবচেয়ে বড় যে আইনটা আছে সেটা সাংবিধানিক আইন। আমাদের সংবিধান, আমি সবসময় বলি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান। 18 অনুচ্ছেদের কয়ে বলা হচ্ছে যে সরকারের এটা দায়িত্ব আপনার পরিবেশ ঠিক রাখা, জীব বৈচিত্র্য ঠিক রাখা, সাথে সাথে বন্য প্রাণীদেরকেও নিরাপদ রাখা। এটা সরকারের দায়িত্ব অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 18 ক। তাহলে দেখলাম আমরা যে সংবিধান থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য আইনগুলো যেগুলো আছে চমৎকার আইন,
সেগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটিভাবে বনকে সুরক্ষিত রাখতে পারি এবং বনের সাথে সাথে বনে বাস করা জীবজন্তু যত প্রকার প্রাণী আছে তাদেরকেও কিন্তু নিরাপদে রাখতে পারি। আপনি পরিবেশ আইনের কথা বললেন, 4টি আইনের কথা বললেন, বন আইনের কথা বললেন। and, এই যে আইনগুলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটি সেটি হচ্ছে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সংরক্ষণ যেটি আইন আমরা 2012। দেখছিলাম। এই বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012-তে বিশেষ করে বাঘ শিকারের বিরুদ্ধে কি কি বিধিনিষেধ দেখুন, রয়েছে? এখানে আমাদের এই যে এই আইনটাতে বেশ কিছু ধারা আছে, প্রায় আপনার 54টা ধারা আছে বন্যপ্রাণী সংরক্ষণ টোটাল, আইনে। হ্যাঁ। জি, এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে বা বাঘ সম্পৃক্ত যেগুলো আছে সেগুলোর মধ্যে সেকশন 6 বলতে হবে প্রথমে। এখানে পরিষ্কারভাবে বলা হলো যে বাঘ শিকার করা যাবে না লাইসেন্স ছাড়া। একটা লাইসেন্স থাকে। লাইসেন্স কেন দিবে সরকার না না, সেক্ষেত্রে ওইটা বাঘ ওইটা শিকারের হলো জন্য? বাঘ শিকারের জন্য না, এটা যদি এরকম থাকে দেওয়া হয় না। জি, এইভাবে ল্যাঙ্গুয়েজটা এইভাবে দেওয়া হলো। এরপরে যেটা বলা হলো সেকশন 10-এ বাঘের হাড়, চামড়া, তারপরে আপনার নখ, আমাদের কিছু কুসংস্কার আছে, সংস্কারও আছে, এগুলো ইউজ করে অনেক উপজাতি, অনেক ইউজ করে, নখ ইউজ করে, এগুলো বিভিন্ন কারণে ইউজ করে। আবার পাচারকারী দল বলে এক রকমের ব্যাপার আছে, এগুলো কিন্তু স্মাগলার রয়েছে হ্যাঁ, বিভিন্ন। এগুলো বিক্রি হয় এবং খুবই হাই প্রাইসে বিক্রি হয়। জি, বাঘের এবং চামড়া। রাইট, হরিণের চামড়া, বাঘের চামড়া, সব পশুর চামড়া কিন্তু বিক্রি হয়। জি, এই ঝুলাই রাখবে, দেখেন যে ওই যে ওয়ালের মধ্যে হরিণের চামড়া অনেকের বাসায় জি, ঝুলানো থাকে, বেআইনি। জি, তো এই 10-এ বলা হচ্ছে যেগুলো ক্রয় বিক্রয়, বাণিজ্যিক কাজে ব্যবহার, ট্রান্সপোর্ট ব্যবহার, মানে বাণিজ্যিক কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই সবই হলো আপনার বেআইনি, বেআইনি। এরপরে যেটা বলা হচ্ছে আপনার আমাদের 18-19-এ, সেগুলোকেও বন্য মানে বাঘের যে এই যে বাঘের যে অভয় অরণ্যের মতো সৃষ্টি করা, এটা সেকশন 13-তে বলা হচ্ছে যে অভয় অরণ্যটা কি হবে, জি, এই জায়গায় ইনগ্রেডিয়েন্টস কি কি থাকবে, একটা অভয়ারণ্য তৈরি করার জন্য কি কি উপাদান থাকবে, সেটা সেকশন 14-তে বলছে। এখানে ফাঁদ পাতা যাবে না, এখানে শব্দ করা যাবে না, এখানে শিকারীরা ঢুকতে পারবে না, এরকম কিন্তু বলা হচ্ছে। এবং এইখানটায় কিন্তু এই যে ধারাটা, এই যে আইনটা আমাদের আছে, বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012, জি, সেখানটায় কিন্তু পানিশমেন্টও কিন্তু আছে সেই ইয়াতে। সেটা হলো সেকশন আপনার 36, জি, ধারা 36। এইখানটায় বলা হচ্ছে কেউ যদি এই আইনে কোনো বন্যপ্রাণীকে, বিশেষ করে বাঘের ব্যাপারে 36, অন্যান্য বন্যপ্রাণীর ব্যাপারে 37, জি, বাঘের ব্যাপারে বলা হচ্ছে যে যদি এই কোনো ব্যক্তি এই অন্যায়গুলো করে, তার মানে হলো ওই যে মানে ওই শিকার করে, অথবা বাঘের এই নখ, এই এই হাড়, এই চামড়া, এই যে স্মাগলিং করে, অথবা কোথাও বিক্রি করে, দণ্ডনীয় অথবা অপরাধ সেগুলো। হ্যাঁ বিক্রি করার জন্য এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এই টোটালটাই হলো দণ্ডনীয় অপরাধ জি, প্রথমবারের জন্যে। এই 36 ধারায় বলা হচ্ছে যে প্রথমবার দেখা গেল যে এই ভদ্রলোক বা এই মানুষগুলা বা এই চক্র প্রথমবারের মতো অপরাধ করছে, তাহলে তাকে 1 থেকে 7 বছর, জি, 1 থেকে 7 বছর তাকে আপনার কারাদণ্ড দেওয়া যেতে পারে, সাথে সাথে তাকে অর্থদণ্ড দিবে তারা। আর যদি দেখে যে আরেকবার মানে একের অধিক বার করছে, এই একই মানে দ্বিতীয়বার বা তৃতীয়বার অপরাধ হ্যাঁ করছে। হ্যাঁ একের অধিক যদি হয়ে যায়, তাহলে তাকে 12 লক্ষ টাকা জরিমানা আর আপনার 15 বছর জেল, এইরকম আর কি। তার মানে ওটা বেড়ে ডাবল 3 হয়ে যাবে। তো এই যে তার যে অফেন্সের যে বিষয়টা, সেটা শাস্তি দিয়ে দিল। জি, আর অন্যান্য যত বন্যপ্রাণী আছে 37 ধারায় বলা হচ্ছে, তাদের আলাদা রকমের শাস্তির বিধান করা হয়েছে। জি। তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, যেটি 2012-তে, এখানে অপরাধ হলে শাস্তি এবং অর্থদণ্ড দুটিরই দুটোরই বিধান বিধান আছে। রাখা
হয়েছে। এই আইনটি কি যথাযথভাবে আসলে কার্যকর করা হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো একটা অপরাধ। জি। আর আমাদের ক্রিমিনোলজিও বলে হুম, 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 হুম। যে অপরাধকে কমানো যায়, অপরাধ শেষ করা যায় না আসলে। জি। এটা আমাদের যে বুৎপত্তিক, মনস্তাত্ত্বিক এবং হুম, 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 এই সব কিছুর উপরে লক্ষ্য করে। এবং এই যে অপরাধটা, এটা যেহেতু ঠিক হবে না, এটার মধ্যে বিচার ব্যবস্থাটা রেখে যেতে হবে বিচার ব্যবস্থার জি। কাছে। এবং এটাকে এই আইনটা ভালো আছে, কিন্তু এক্সিকিউট যারা করবে তাদের মধ্যেও তো কিছুটা বনের রাজা একসময় শুনছিলাম না আমরা? এটির তদারকির দায়িত্বে কোন সংস্থা রয়েছে? বন এই যে বিভাগ বন বিভাগ রয়েছে। তো আমরা জানি, জি। আমাদের তো পেপার পত্রিকায় আসছে, জি, হ্যাঁ, জি। বনের রাজা বলে কত কোটি টাকা তার বিস্তর তল থেকে বন পাওয়া বিভাগের গেছে। একজন কর্মকর্তা ছিলেন। জি। এক্স্যাক্টলি, বেশ কিছুদিন আগের কথা জি, এটা। জি, জি। তো এইরকম বনের রাজা যদি মানে এইভাবে মানে এগুলাকে চোখ বন্ধ করে জি। রাখে, তো এই বনের রাজাদেরকে তো তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আইনটি আসলে প্রয়োগের দায়িত্ব হচ্ছে যারা বন বিভাগে কর্মরত, শুধু বন বিভাগ ও না, আরো কিছু দায়িত্বরত বিভাগ বা আইন যোগ আছে। শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, হ্যাঁ। এখানে কোস্ট যদি এটা গার্ড আছে। কোস্টাল এলাকায় জি, হয়, কোস্ট গার্ডরা করবে। জি, এটা বনে হলে বনের কিছু নিজস্ব সিপাহী আছে, জি। তারা বন করবে। বিভাগের দায়িত্বরত বন কর্মকর্তা বিভাগের কর্মচারীরা। নিজস্ব ইয়েও আছে, যে আর্মস গার্ডও আছে। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে আইনটি যথাযথ প্রয়োগের জন্য, কঠোরভাবে প্রয়োগের জন্য তারা যদি সচেতন হয়, তারা আমাদের যদি কঠোর আলাদা প্রয়োগ একটা করে, তাহলে বন আইনও আছে। আমরা বাঘকে সংরক্ষণ করতে পারবো। হ্যাঁ, আমাদের বন আইনও কিন্তু 1927 আলাদা। সালের যেটি। হ্যাঁ, হ্যাঁ। জি। আমি বন আইনের বিষয় যেহেতু আপনি বললেন, বন আইনে চলে যাচ্ছি। 1927 সালের বন আইনে আসলে বন বিভাগকে অনেক ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ করে রাইট। আমরা যদি দেখি যে আমাদের দেশে বিভিন্ন যে ফরেস্ট এরিয়াগুলো আছে, এই ফরেস্ট এরিয়াগুলোর পুরো তদারকির দায়িত্ব কিন্তু বন বিভাগের উপরই এই এই দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক আমাদের যে ফরেস্ট এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলো ঠিকভাবে চিহ্নিত করা হয়নি। নট অনলি দ্যাট, এটা দখলও আছে। জি, যার ফলে বনের জমি এটি দখল হয়ে গিয়েছে, বা বনের জমি দখল করে ফ্যাক্টরি বা ভবন নির্মাণ করা হচ্ছে। আর এক্ষেত্রে আপনি কি মনে এটা করেন বন যে এখানে আইনে কি বন যেটা আইনে যেটা সঠিকভাবে প্রয়োগ করা আছে, হচ্ছে না? জি, সেটা হলো যে ৩ থেকে ২০ ধারা। জি, ৩ থেকে, এটার প্রায় ৮৬টা ধারা আছে, জি, অনেক ধারা। ৩ থেকে ২০ ধারায় বলা হচ্ছে যে আমরা এখানে ঘোষণা দিয়ে এটাকে একটা সংরক্ষিত এলাকা বানাতে পারবো। জি, এবং বন আইনটা যে খুবই জরুরি, কারণ সংরক্ষিত এলাকা যতক্ষণ না হবে ততক্ষণ অভয়ারণ্য সৃষ্টি হবে না। জি, এখন সংরক্ষিত এলাকার ক্রাইটেরিয়া আছে, জি, যে এখানে কি কি করা যাবে না। জি। এখানে কিন্তু বহু কিছুই করা যাবে না। কিন্তু আমরা কিন্তু দেখছি যে বনের আশেপাশে কারখানা হচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে। হ্যাঁ, জি, ২৬ ধারায় বলা হয়েছে যে এখানে যে আগুনে পুড়িয়ে দেওয়া, কেটে নিয়ে যাওয়া, অথবা বনের যে কোনো রকম ক্ষতি করা, এইটা করা যাবে না। এবং এখান থেকে বোঝা যায় যে বনের যদি কেউ কোনো অনিষ্ট করতে যায়, জি, তাহলে এটা করা সম্ভব হবে না, মানে আইনগতভাবে সম্ভব না। এবং ৫২ ধারায় বলা হচ্ছে যে এই প্রকার যা কিছু নিয়ে এটার ক্ষতি করা সম্ভব, যেমন একটা মানে গাছ কাটা মেশিন, অথবা মানে কুড়াল টাইপের কিছু, এই অস্ত্রপাতি যা বলা হয়, হ্যাঁ, যন্ত্রপাতি, গাছ কাটার এই জন্য। যন্ত্রপাতি, হ্যাঁ, হ্যাঁ, এই যন্ত্রপাতি এবং একটা বন্দুক, অস্ত্র, জি, এগুলো যে কোনো সময় বন বিভাগ ওই যদি কোনো মানুষের কাছে পায় যে এটা দিয়ে বনটার ক্ষতি করা যাবে, সিজ করে নিতে পারবে, সাথে সাথে সিজ করে, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে। তো বন বিভাগ যদি সত্যিকার অর্থে তাদের তো বন মানেই হলো তো পশু পাখি, বা আমরা যেটা বন্যপ্রাণী বলছি বা বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টা বলছি, এটা কিন্তু ওই যে বন বিভাগের যে আইনগুলো আছে, সংরক্ষিত এলাকাটা যেটা তৈরি করে দেওয়া হবে বা হয়েছে কিছু কিছু জায়গায়, এবং তার যে উপাদানগুলো আছে তাতে করে আমরা যেটা আলোচনা করছি যে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টা কিন্তু ইনশিওর করা যায়। বন আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বনের ভেতরে যে গাছপালা রয়েছে, এগুলো কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত কাটতে পারবেন না। না, না। এবং এবং অবশ্য কিন্তু তারপর আমরা দেখছি যে বিভিন্ন চোরাকারবারি এই হোক, তারা বিভিন্নভাবে বিভিন্ন বনের যে গাছগুলো, এগুলো
কেটে ফেলছে এবং কেটে ফেলে স্থানীয়ভাবে এগুলো ক্রয় বিক্রয় এটা একটা করা হয়। বিশাল ব্যবসা জি এবং এটা প্রচুর স্মাগলিং দেখা যায়, শুধু আমার দেশে না, ভারতেও আছে, জি অন্যান্য দেশেও আছে যেখানে এরকম বনের গাছ আছে। কেটে হ্যাঁ হ্যাঁ, এবং জি। এটার ব্যবসাটা অনেক বড় ব্যবসা। জি বা বন একটা সম্পদশালী জায়গা, জি যেমন সমুদ্র একটা সম্পদের জায়গা, জি বনও কিন্তু এরকম একটা সম্পদের জায়গা। বনের বন্য প্রাণী থেকে আরম্ভ করে গাছ, গুল্ম, লতা, ঔষধি কিন্তু গাছ। এই যে অবাধে যে গাছ কাটা হয়, বনের গাছ কাটা হয়, এবং এগুলোর জন্য আমরা কিছু কিছু দেখে থাকি যে যারা গাছ গাছ কাটছে তাদেরকে পরবর্তীতে বন আইনে মামলা দায়ের হচ্ছে তাদের বিরুদ্ধে, কিন্তু এখানে সাজাও খুবই অপ্রতুল। সাজাটা- যারা অপরাধ করছে তারা কিন্তু বারবার এই একই এটা অপরাধ 6 মাস থেকে 6 এই মাস আর একই অপরাধ করছে। 2000 টাকা জি। ফাইন, এরকম একটা দেওয়া আছে। আর যে সমিল গুলো আছে, এই সমিল গুলো আমরা দেখছি যে লাইসেন্স দরকার হয়, লাইসেন্স, হ্যাঁ, লাইসেন্স কিন্তু বাতিল করা যায় এগুলো হ্যাঁ, যদি লাইসেন্স- দেখা যায় যে এই কাজগুলো তারা করছে। জি কিন্তু আমরা দেখছি যে এই বনের যে গাছ এগুলো সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ না নেওয়াতে আমি আসলে কিন্তু একটু এটি আগে একটা কথা বলেছি, বন্য প্রাণী আমরা সংরক্ষণ করতে পারছি না। বনের রাজা তো সিংহ, জি। এখানে দেখা যায় যে মানুষ বনের রাজা হয়ে গেছে। জি আমরা তো এগুলো পেপার পত্রিকা পাবলিকেশনে দেখছি জি। যে একটা মানুষ, একটা ছোট্ট ছোট্ট বনের কর্মকর্তা কিভাবে ফুলে ফেপে একটা বিশাল কিছু সম্পদের মালিক হচ্ছে। এগুলো অ্যান্টি কারাপশনের ধরা উচিত, বিভিন্ন এজেন্সির এগুলো নিয়ে কাজ করা উচিত, এবং যে সংগঠনগুলো আছে আমাদের দেশে এরা কিন্তু খুব অ্যাক্টিভ। আমাদের দেশের কিছু সংগঠন আছে যারা জীববৈচিত্র্য নিয়ে কাজ করে, আবার এই যে বনের বিষয়গুলো নিয়ে কাজ করে, তারপরে এই যে বন্যপ্রাণী নিয়ে কাজ করে। এখন কিন্তু এগুলো অনেক মাত্রায় বেড়েছে, বিশেষ করে আমাদের তরুণ সমাজ কিন্তু এসব ব্যাপারে খুবই খুবই অ্যাক্টিভ। জি আমাদের যে রেয়ার এবং এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ অ্যানিমাল গুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বাঘ, হরিণ, আসলে এগুলো যদি আমরা যেটি বর্তমান অবস্থায় আমরা আশঙ্কা করতে পারি যে হয়তোবা আগামী 20 থেকে 30 বছরের মধ্যে বাংলাদেশে হয়তোবা কোনো বাঘ নাও থাকতে পারে, এই অবস্থায়ও আমরা চলে যেতে পারি। আসলে এটি প্রতিরোধে বা এটি রোধে এখনই জরুরি ভিত্তিতে কি করা প্রয়োজন বলে আপনি মনে একটা করেন? আশার বিষয় আছে, সেটা ওই যে স্ট্যাটিস্টিকটা বললাম, জি একটা সময় কিন্তু এটা মোটামুটি 4000-এ নেমে গেছিল গোটা পৃথিবীতে। জি তো গোটা পৃথিবীময় যে সামিটগুলো হচ্ছে, জি একটা ঢাকা সামিটও হয়েছে এর মধ্যে, কিন্তু আমাদের এখানেও হয়েছে, এবং সেখানে মানে ঢাকা যে ডিক্লারেশন একটা আছে যে কি কি করব আমরা বাইরের লোক সবার সাথে আর কি। আর এটাকে কিন্তু একটা আন্তর্জাতিক বিষয় হিসাবেই সবসময় নিতে হবে, জি এবং আন্তর্জাতিক বিষয় পাচার রোধ কিভাবে করবেন? পাচার মানে কি? আমার দেশ থেকে যে দেশে দাম বেশি পাবে নখটার, হাড়টার, চামড়াটার, জি সেটা কিন্তু সেই দেশে যাচ্ছে। জি তাহলে যদি এটা একটা আন্তর্জাতিক সমস্যা, জি হ্যাঁ, তো এটা আন্তর্জাতিকভাবেই সমাধান করতে হবে। এই পাচারকারীরা কিন্তু এক রকমের মাফিয়া চক্র। জি এই এই যে বনের সম্পদগুলো নিয়ে তারা কিন্তু দেশের মধ্যে বিক্রি করেই পয়সা পায় না, এটা চলে তাহলে যায় এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম এটা। এক্স্যাক্টলি, এবং এটার একটা রীতিমতো সিন্ডিকেট আছে। তো এটা ইন্টারন্যাশনাল ভাবেই কিন্তু মানে দমন করতে হবে, এমনি কিন্তু সম্ভব হবে না। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।